আপনার কাছে একটা জিনিস আমি দীর্ঘদিন ধরে এই প্রশ্নটা আমার কাছে, যে এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান, এটা তো অনেক দিনের একটা অভিযোগ, বা অভিযোগ বলেন বা যাই বলেন, আমরা শুনে আসছি যে দীর্ঘদিন ধরে তারা, তাহলে তাদের এই ইউরেনিয়াম সমৃদ্ধ করার লক্ষ্যটা কি, কি করতে চাচ্ছেন? আমরা যেটা জানি যে ইউরেনিয়াম সমৃদ্ধ করে বড় মারণাস্ত্র তৈরি করা হয়, অ্যাটম বোম তৈরি করা হয়, তাদের লক্ষ্যটা কি? আচ্ছা, এই কোশ্চেনটাতে উত্তরটা আমি দিচ্ছি। যাওয়ার আগে আমি আগের এটা শেষ করি। আপনার ফিলিস্তিনিতে যে আপনার যে সিজফায়ারের পরেও তারা কয়েক হাজার লোককে হত্যা, সিভিলিয়ানদেরকে হত্যা করছে বা এখনও করেছে। এর চাইতে বড় কোশ্চেন যেটা হচ্ছে মানবতা বিরোধী বা আপনার যে তাদের যে গণহত্যা, আপনার জাতিসংঘের বা রেড ক্রিসেন্টের আপনার হাসপাতালের গাড়ি, ওর মেডিসিন, এগুলোকেও যেতে দেওয়া হচ্ছে না। ওখানে অনেক ডায়াবেটিক্সের রুগী আছে, ডায়ালাইসিস করতে পারছেন না, আপনার মানে আহত হয়েছেন গুরুতর, তাদের চিকিৎসা হচ্ছে না। এরকম কিন্তু লক্ষ লক্ষ লোক সেখানে ফিলিস্তিনিতে মারা গেছে। এবং লেবাননেও সেম অবস্থা, তাদের ওখানে ওখানে কোনো অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে না, ওখানে ঔষধ পাঠানো হচ্ছে না, ওখানে খাবার যেতে দেওয়া হচ্ছে না। তো আপনার এই যে বিষয়টা, এটা হচ্ছে কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধ, সত্যিকারের মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে এটা। এবং সেই কারণে আমি মনে করি যে এই যুদ্ধে আসলে মানবতা পরাজিত হচ্ছে। আমাদের বিশ্ববাসীকে জেগে উঠতে হবে যে আপনার এই যুদ্ধ শুধু আপনার, আমাদের বাংলাদেশিরও তো আপনার এই যুদ্ধে নিহত হয়েছেন, আপনার বিভিন্ন দেশে, সৌদি আরবে নিহত হয়েছেন, আরব আমিরাতে নিহত হয়েছেন। হ্যাঁ, আমরা তো এই যুদ্ধের পার্ট না, কিন্তু আমরা কিন্তু ভোগান্তি ভুগছি। আপনার এই যে ধরেন আপনার মাইলের পর মাইল লম্বা লাইন, আমাদের কৃষকরা হিট স্ট্রোকে আচ্ছা, মারা সেটি গেছে। অন্য আলোচনা, হ্যাঁ, সেটা আমরা আরেকদিন আরেকদিন দেশের যাবো। যে আমি অবস্থা। ইউরেনিয়ামের প্রশ্নটি আমি হ্যাঁ, শেষ করছি আপনাকে। ইউরেনিয়াম হচ্ছে যে, যেমন ধরেন আমাদের রূপপুর বিদ্যুৎ প্রকল্প, এটা কিন্তু পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। তারা তাদের আভ্যন্তরীণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছেন। এটা কিন্তু তারা বারবার বলে আসছে যে তাদের শুধুমাত্র তারা এই তাদের আভ্যন্তরীণ পাওয়ার জেনারেশনের জন্য তারা এটা সমৃদ্ধ করছেন, তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। এবং এর আগের যে ওদের সর্বোচ্চ নেতা ছিলেন ইমাম খামেনেই, উনি কিন্তু পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছিলেন যে আপনার পারমাণবিক বোমা বানানো হারাম। এবং ওনারা পারমাণবিক বোমা কেন হারাম বলেছেন? বানাতে চান, কারণ এটা মানবতা বিধ্বংসী অস্ত্র। এখানে অনেক নিরপরাধ মানুষ, অনেক মানে আপনার যেমন ধরেন আপনার যে মানুষ এখনো জন্মগ্রহণ করেনি তারাও কিন্তু ভিকটিম হবে। আজকে হিরোশিমা নাগাসাকি দেখেন, আপনার 40-50 বছর পর্যন্ত কিন্তু এটার তেজস্ক্রিয়তা ওই অঞ্চলের মানুষ ভোগ করেছে। তার মানে যে আপকামিং জেনারেশন, আগামী 50 ইয়ার্স 100 ইয়ার্স, তারাও কিন্তু এটার ভুক্তভোগী হবে। তো সেই কারণে এর যে ভয়াবহতা, সেই কারণে উনি বলেছেন যে এটা হারাম। এবং সেই কারণে কিন্তু ইরান পারমাণবিক অস্ত্র মানে পারমাণবিক বোমা তারা অর্জন করেনি। এটা কিন্তু অর্জন করা তাদের জন্য অ্যাচিভেবল ছিল। ইরান সবসময় তাদের চুক্তির শর্ত রক্ষা করেছে। এবং এই এই ট্রাম্পই কিন্তু মানে একেবারে সে গোয়ার্তুমি করে এই একতরফাভাবে সে চুক্তিটি বাতিল করে দিয়েছে। এবং মানে ইরানের উপর অন্যায়ভাবে তারা বিভিন্ন ধরনের আপনার চাপিয়ে দিয়েছে। এটা কিন্তু আপনার তারা যেটি করছে যে আসলে ইরান হচ্ছে যে আপনার মধ্যপ্রাচ্যে মানে ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ, যেহেতু তারা ফিলিস্তিনিদেরকে সমর্থন করে। এই একটা অপরাধের কারণে এই ইরানের উপর এই যুগের পর যুগ এই জুলুম কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের যারা এলাই, এর আগে ইউরোপীয় ছিল, কিন্তু লাকিলি ইউরোপকে এইবার এই যুদ্ধে ইরান নিউট্রালাইজ করতে সক্ষম হয়েছে। কারণ এর আগে কিন্তু তাদের যে ব্যালিস্টিক মিসাইল, এটা ছিল 2000 কিলোমিটার, সেটা এখন 4000 কিলোমিটার পর্যন্ত তারা পরীক্ষা করেছে। কারণ আপনি দেখবেন যে সাইপ্রাসে যে তারা ড্রোন হামলা করেছে, ব্যালিস্টিক মিসাইল হামলা করেছিল, সেটা প্রায় 4000 কিলোমিটারের কাছাকাছি। সুতরাং এখন ইউরোপও কিন্তু ইরানের আওতার মধ্যে রয়েছে। এবং এই কারণে কোনো ইউরোপের কোনো রাষ্ট্র কিন্তু এই যুদ্ধে কিন্তু তারা আপনার শরিক হয়নি। ধন্যবাদ রেজাউল করিম। আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে চলে আসছি, যেইখান থেকে আমরা আমেরিকা, ইরান, ইসরায়েল যুদ্ধে ঢুকেছি। আমি আবার সেই প্রশ্নের আগে পর্যায়ে যদি চলে আসি, যে সাংবাদিকদের, আপনি যেটি বলছিলেন যে সরকারকে খুশি করে প্রশ্ন করা, হ্যাঁ, এটার আসলে সাধারণ মানুষ দোষ দিতে পারে সংবাদকর্মীদের বা সাংবাদিকদের, কিন্তু আপনি নিজেও গণমাধ্যমের সঙ্গে জড়িত, আপনি দীর্ঘদিন ধরে
বলা চলে যে আমরা যারা সাংবাদিক আমাদেরই সহকর্মী আপনি, আপনার লেখা, আপনার সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় দেখি, আপনি নিয়মিত টকশো করেন, আলোচনা করেন। আপনি তো জানেন যে এই সরকার প্রধান বা যাদেরকে প্রশ্ন করার বিষয়গুলো আসে সেটি মনের মতো না হলে বিগত দিনে আমরা মামলা হতেও দেখেছি। আর এখন কিন্তু যুক্ত হয়েছে মব। সাংবাদিকরা কিভাবে চলবে, তাদের নিরাপত্তাটা নিশ্চিত করবে কে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আপনার যে সাংবাদিকদের বিরুদ্ধে যে মব কালচার, এটা আমরা বেশ কিছুদিন ধরে দেখছি। সবার বিরুদ্ধেই মব কালচারটা তৈরি হয়েছে। হ্যাঁ, না বিশেষ করে সাংবাদিকরা যেহেতু, যে আমি যে ঘটনাটি উল্লেখ করলাম যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা একটা মব কালচারেরই একটা অংশ। আমরা প্রথম আলো, ডেইলি স্টারের মতো গণমাধ্যমকে আমরা ঘোষণা দিয়ে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দিতে দেখেছি। হ্যাঁ, তো এইটার জন্য দুইটা জিনিস, একটা হচ্ছে যে আপনার পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা, যে আপনার মত প্রকাশের স্বাধীনতা এইটাকে সমুন্নত রাখার জন্য, যে আপনার কারোর সঙ্গে ভিন্ন মত হলেই তাকে আক্রমণ করতে হবে, এই কালচার থেকে বেরিয়ে আসা, সেটার জন্য আমাদেরকে জনমত তৈরি করতে হবে। এবং যারা সরকারে রয়েছেন, যারা আপনার আইন প্রয়োগকারী সংস্থা, এদেরকেও কিন্তু কঠোরভাবে আইনি ব্যবস্থা নিতে হবে। আজকে যদি আপনার এই জিনিসটা নিশ্চিত করা যায় যে আপনার কেউই আইনের ঊর্ধ্বে নয়, কারণ আপনার মপ করার তো কোনো অধিকার নেই। যদি প্রথম আলো বা ডেইলি স্টার তারা যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু করে থাকে, যে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, সেটা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। তাদের কার্যালয় ভাঙচুর করা, তাদেরকে অ্যাসাল্ট করা বা তাদের আগুন ধরিয়ে দেওয়া বা তাদের ডকুমেন্টস বিনষ্ট করা, এটা সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে ক্রিমিনাল অফেন্স। এবং যারাই এই বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত, তাদের কোনো দলীয় পরিচয় নেই, তারা অপরাধী, তারা ক্রিমিনাল, এবং ক্রিমিনালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এবং বর্তমান সরকার যেহেতু এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, মত প্রকাশের স্বাধীনতায় তারা প্রতিশ্রুতিবদ্ধ, আমি আশা করি যে ওনারা এই বিষয়ে দৃষ্টি দিবেন এবং আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতা তারা নিশ্চিত করবেন। গত পরশুও কিন্তু মব হয়েছে শাহবাগে। জি, সেটাকে কি মব বলবেন না পরিকল্পিত হামলা বলবেন? ডাকসুর দুইজন নির্বাচিত সদস্যের উপর যে ঘটনাটি ঘটেছে। আমি এখানেও আশা করি যে আপনার যে ঘটনার ভিত্তিতে একটা কুরুচিপূর্ণ মানে পোস্টের উপর ভিত্তি করে এই আক্রমণটি ঘটেছে, যে কুরুচিপূর্ণ পোস্টটি ঘটেছে সেটাও বেআইনি, এবং যদি তারা অপরাধী হন তাদের বিরুদ্ধে হামলা করাটাও অপরাধের অংশ। আমি আশা করি যে বর্তমান সরকার এটা খুব কঠোরভাবে এই জিনিসটি দেখবেন এবং প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। ধন্যবাদ রেজাউল করিম, অনেক কিছু আপনি পরিষ্কার করেছেন। বিশেষ করে নিউ ইয়র্ক টাইমসের যে নিউজের কথা আপনি বললেন, যেটি তারা করেছেন, হ্যাঁ, এটি অনেকেই জানতেন না। আমরা আশা করি যে আপনার এই তথ্যের মাধ্যমে অনেকেই উপকৃত হলো। ভালো থাকবেন দর্শক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।